দেখুন, ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে আমাদের সমাজের হিন্দু ভাইরাও আজকে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ছে। গরু পালন বড় করা, 3 বছর 4 বছর ধরে পালন করার পরে বড় করার পরে বিক্রি করে, ঈদ আসলে কোরবানি আসলে বিক্রি করে, একটা দাম পাই। এমনও ঘটনা আছে গরুগুলোকে বিক্রি করার পরে মেয়ের বিবাহ বা বাড়ি তৈরি করে 1.5 লাখ 2 লাখ টাকা তো অনেক গরু বিক্রি করে, সেখানে আজকে তারা আতঙ্কের মধ্যে আছে। কারণ কি, সরকার এখন যে আইনটাকে ক্যারি ফরওয়ার্ড করছে, বিগত দিনের আইন এটা 1950-এর, তারপরে 2018 একটা মামলা ছিল, 2018 থেকে 2026 কেউ সেটাকে সেভাবে কর্ণপাত করেনি। ফলে সাধারণ যারা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা একটা জিনিস তারা মাথায় রাখছে যে কুরবানি দিতে গিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কেন বিশৃঙ্খলা তৈরি হবে, কুরবানি দিতে গিয়ে কেন আমি ক্ষতিগ্রস্ত হব, কেন আইনের শিকার হব। সেজন্য তারা এ থেকে দূরে সরে আছে যে গরুকে কুরবানি দেব না, গরুর পরিবর্তে যেগুলো আছে সেগুলো দেব। এখানে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, আর সাধারণ মানুষের মধ্যে হিন্দু সমাজের গরিব সংখ্যাটাই সব থেকে বেশি যারা গোপালন করে। আমি ওই যে আইন আছে, আইনে 12 নম্বর সেকশনে বলা আছে রাজ্য সরকার যদি চাই ধর্মীয় পারপাসে, চিকিৎসার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এগুলো পশু হত্যাকে, পশু জবাকে ছাড় দিতে পারে। সেই জায়গাটা উল্লেখ করে আমি রাজ্য সরকারকে চিঠি করেছিলাম, এবং দেখলেন তো গতকালকেও বেশ কয়েকটা মামলা হয়েছে। মামলাতে কোর্ট মানে 24 ঘন্টা টাইম দিয়েছিল, এখন কি আপডেট আছে আমি বলতে পারছি না। 12 নম্বর সেকশনটা রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। মুসলমানদেরকে সত্যি টাইট করবেন, যে টাইট করার নামে হিন্দু ভাইদেরকেও বকলমে টাইট করবেন, না একদিকে যেমন ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে রিলিজিয়াস যেটা আছে, ধর্মচরণের যে স্বাধীনতা আছে সেটা সঠিকভাবে করতে দেবে, সেটা এখন সময় কথা বলবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছে যে সমাজ মাধ্যমে মুখ খোলা যাবে না, বা যারা সরকারি চাকরি করছে তারা কোনো অসুবিধার বাইরে কথাটা বলতে পারবে না। কোথাও কি মনে হচ্ছে যে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ? অবশ্যই অবশ্যই প্রোটেস্ট করা, প্রতিবাদ করা আমার ডেমোক্রেটিক রাইট, বাক স্বাধীনতা আমার ডেমোক্রেটিক রাইট, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এখন দেখছি বিগত সরকারের যে জুতো পড়ে, মানে সেই জুতোতে এই নতুন সরকার পা গলাচ্ছে। বিগত সরকার একটা কার্টুন শেয়ার করার জন্য অম্বিকেশ বাবুকে জেল খাটালেন, মিথ্যা একাধিক মামলা দিলেন। সাংবাদিক শাসক বিরোধী একটু খবর হওয়ার জন্য তাকে আটকেছিলেন। আর সরকারি কর্মচারী মুখ খুললি ট্রান্সফার। তাহলে নতুন সরকার এসে সেটাই করছে নাকি? আমরা এর বিরোধিতা করেছি, আমাদের পার্টির পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে, যেগুলো মেনে নেওয়া যাবে না। সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে বাক স্বাধীনতা আছে সেটা হস্তক্ষেপ করা যাবে না। পাশাপাশি বন্দে মাতরম গানটিকে স্রোত দিকে নিয়ে প্রত্যেকটা স্কুলে এবং বিভিন্ন মাদ্রাসাতে তার প্রতিদিন সেটা উচ্চারিত করতে বলা হচ্ছে, যেটা নিয়ে ইসলাম ধর্মাবলম্বী ভাইদের ওনাদের কাছে একটি প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই বিষয়ে কি মন্তব্য? দেখুন, এই বিষয়ে আমার অনেক আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে সার্কুলেশন বা যে নোটিফিকেশন, সেখানে জোর করানোর কথা কোনো জায়গায় বলা নেই। জাতীয় সঙ্গীত আমাদের মাদ্রাসাতে বলুন, স্কুলে বলুন, আমরা প্রত্যেকদিন আমরা সেখানে পাঠ করি। কিন্তু বন্দে মাতরম যেটা আছে সের মধ্যে বেশ কিছু শব্দ এমন আছে যেটা ইসলাম ধর্মের যে ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে, বা হিন্দু ধর্মে ছাড়া অন্য ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগবে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছিল। সুপ্রিম কোর্ট গাইডলাইনও দিয়েছে। আমি বলবো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে অসাংবিধানিক কাজ, এটা গণতন্ত্রের পরিপন্থী। হ্যাঁ, রিকোয়েস্ট করা যেতে পারে যে আপনি এটা চালাতে পারেন, যেটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নোটিফিকেশন ছিল। এখন একদিন অন স্টেপ এগিয়ে গিয়ে এ কথা বলছে। তবে বলি একটা কথা, সুপ্রিম কোর্টের তাহলে এই অর্ডারটাকে রাজ্য সরকার মানছে না। আমরাও টিচার্স যারা আছেন, যে সংগঠনগুলো আছে, তাদের সাথে কথা বলছি। যদি এটা জোর জবরদস্তি করা হয়, চাপিয়ে দেওয়া হয়, অসাংবিধানিক কার্যকলাপ করা হয়, একটা নির্দিষ্ট ধর্মীয় কিছু রীতিনীতি বা শ্লোক অন্য ধর্মের উপরে চাপিয়ে দেওয়া, এটা সংবিধান বহির্ভূত। এটাকে চ্যালেঞ্জ করা হবে, আইনের মাধ্যমে এটাকে রোকা হবে। আপনি বিগত 2 দিন আগে একটা ডেপুটেশন জমা করেছেন 27 লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় আনার জন্য। ঠিক কতটা সরকারের দিক থেকে এখনো পর্যন্ত কোনো রকম সাড়া পেয়েছেন? আমি অবাক হয়ে যাচ্ছি। পশ্চিমবাংলা সরকারের 4 তারিখে সরকার পরিবর্তন হয়েছে,
9 তারিখে মনে হচ্ছে সরকার শপথ নিয়েছে। আজকে তারিখ হচ্ছে আপনার 22 তারিখ। এই কটা দিনে অনেক ভালো ভালো কথা, অনেক আলোচনা সমালোচনা, অনেক পক্ষে বিপক্ষে আলোচনা হলো, কিন্তু 27 লক্ষ নাগরিকের যে ভোটাধিকার হরণ হলো বা ডিলিট হলো, যেখানে 17 লক্ষ আমার হিন্দু, 10 লক্ষ আমার মুসলমান ভাই, মিলিয়ে 27 লক্ষ মানুষের কি হবে ফিউচার, রাজ্য সরকারের যিনি প্রধানে আছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একটাও শব্দ দেখলাম না। শুধু তাই নয়, প্রধান বিরোধী দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করছেন সেই বিরোধী দলনেতার মুখেও একটাও শব্দ দেখতে পেলাম না। আমরা গিয়েছিলাম ডেপুটেশনে, আমরা সেখানে জানিয়েছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে জানাই, সদার্থক সে অর্থে উত্তর পাওয়া যায়নি। তারা বলেছেন যে আমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, রেজিস্ট্রার জেনারেল অফ ক্যালকাটা হাইকোর্টের সাথে আলোচনা করছি যাতে স্পিড আপ করার জন্য। আমরা আইএসএফ ডেপুটেশন দিয়েছিলাম বেশ কিছু, যে দ্রুততার সাথে ওই 27 লক্ষ মামলা নিষ্পত্তি করে ভোটার লিস্টে নাম উঠুক, নতুন করে হয়রানি করা যাবে না, অহেতুক পেরেশানি করা যাবে না, আতঙ্কের পরিবেশ তৈরি করা যাবে না, এই দাবি আমরা রেখেছি। এবং ওখানে গিয়ে কথা বলে যেতে বুঝতে পেরেছি কোনো না কোনো জায়গায় একটা ধীর গতিতে চলছে। সেটা চলছে কি চালানো হচ্ছে সেই বিতর্কে আমি জড়াবো না, যাতে স্পিড আপ হয় তার কথা বলেছি। এবং একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হোক যে এত তারিখের মধ্যে এই টোটাল কেস 27 লক্ষ কেস সমাপ্ত করতে হবে, নিষ্পত্তি করতে হবে। সের উত্তর সে অর্থে দিতে পারেনি। আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলেছি। জানেন, আমি কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত এসআইএন নিয়ে আমার মামলা আছে। সুপ্রিম কোর্টের ওই মামলাতে বা অ্যাড করতে পারি বা নতুন করে হতে পারে, সে আলোচনা চলছে এখনো, ফাইনাল আমাদের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করা যে এই সময়ের মধ্যে এই 27 লক্ষ কেসকে সমাপ্ত করতে হবে। এই বিষয়ে আগামী দিনে আমরা মামলা করতে যাচ্ছি। 4 তারিখে ভোটের রেজাল্ট আউট হয়েছে। আজকে দেখা যাবে যে 18 দিন বিজেপি সত্তায় এসেছে রাজ্যে। সেখানে এখন প্রতিদিনই ফোন খুললেই বা সংবাদ মাধ্যমে দেখলেই দেখা যাচ্ছে কেউ না কেউ তৃণমূলের পক্ষ থেকে আটক হচ্ছে বা গ্রেফতার হচ্ছে। নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে কি বার্তা থাকবে? দেখুন, যাদেরকে ধরার কথা এখন তাদেরকে ধরছে না, চুন পুটিদের এখন হাত লাগাচ্ছে। দরকার তো রাঘব বোয়ালদের, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যর রাইট অত সাহস ছিল না এই দুর্নীতিগুলো করার, যদি ওপরে বড় হাত না থাকতো। হ্যাঁ, এদেরও না ছাড় পায়, কিন্তু যাদের নির্দেশে এই দুর্নীতিগুলো হতো, যাদের মনিটরিং এই দুর্নীতিগুলো হতো, তাদেরকেও ধরতে হবে আমার বক্তব্য এটা। আর যে সমস্ত টাকা দুর্নীতি করেছে সব বার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে, রাজ্যের কোষাগারে জমা করে আবার প্রকল্পগুলো ফেরত দেওয়া হোক। আর যেগুলো দেখা যাচ্ছে আবাস যোজনা 20,000 30,000 করে নিয়েছে, উদ্ধার করে ওই গরিব মানুষটাকে পৌঁছে দেওয়া হোক। পাশাপাশি যে বুলডোজার চালানো হচ্ছে সেটা শিয়ালদা থেকে শুরু করে হাওড়া, বাক্সাকাশ এবং বিভিন্ন জেলা স্তরেও ক্যানিংও হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো হকারদের পক্ষে সবসময়, আমি শ্রমজীবী মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। দেখুন, যদি কেউ মনে করে এটা অবৈধ দখল, এটা মনে হলো সরকার বলছে এটা অবৈধ দখল, আমি না বলছি না, বিতর্কে যাব না, ওটাকে বৈধ করতে, এটা দখল মুক্ত করতে হবে। তাহলে দখল মুক্ত করতে গেলে দুটো দিক, একটা হচ্ছে যেখানে ওরা রুজি রুটি করে খাচ্ছে তাদের অল্টারনেটিভ একটা তো ব্যবস্থা করে দিতে হবে। ওরা তো আমার রাষ্ট্রের জনগণ, পশ্চিমবাংলা তো নাগরিক, ওদেরকে আপনি জায়গা দেবেন না? চুরি চামারি করছে না, ওখানে বসে ইনকাম করে সংসারটা চলছে, তাকে তার অল্টারনেটিভ জায়গা ব্যবস্থা করে দিও। আর হচ্ছে নির্দিষ্ট টাইমের একটা নোটিশ দেওয়া। প্রথম বুল্ডোজার চালিয়েছিল পশ্চিমবাংলাতে এই বিজেপি সরকার এসেছে তিল জ্বলাতে, সেই বুল্ডোজারকে আমরা আইনের মাধ্যমে আটকেছি। প্রথম বুল্ডোজারকে আমরাই ধাক্কা দিয়েছি, কি অনৈতিক পন্থা অবলম্বন করে হচ্ছিল বলে। যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মাদ্রাসা ছেলেদেরকে ধরে বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলার জন্য, মাদ্রাসা হোক, স্কুল হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, কাউকে জোর করে তার মতের বাইরে গিয়ে কোনো ধর্মীয় স্লোগান দেওয়ানো যায় না, এটা আইনের পরিপন্থী। যে ধরনের এই ঘটনা যেখানে ঘটছে তাদের কাজই একটাই হবে যে তার লোকাল থানায় একটা রিটেন কমপ্লেন করা, সর্বপ্রথম কাজ হবে। রিটেন কমপ্লেন করার পরে যদি সেটা এফআইআর হিসাবে ট্রিট না করে, সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে।
সেটাকে কোর্টে গিয়ে এফআইআর করে তার বিরুদ্ধে আইনত লড়াই করে তার এই অনৈতিক কাজকে বন্ধ করতে হবে। আরেকটা কথা যেটা হচ্ছে যে ভোটে তো হার জিত আছে। বিগত দিনে সিপিএম চলে গেছিল, তৃণমূল এসেছে, কখনো কংগ্রেস চলে গেছে, কিন্তু এইবারে যে এফেক্টটা তৈরি হয়েছে তৃণমূলের, কারণ কাউন্সিলর বা পঞ্চায়েত সেগুলো তো এখনো তৃণমূলের আন্ডার তৃণমূল সরকারি রয়েছে, তারা নেই। এরা না থাকার জন্য সাধারণ মানুষ তার পরিষেবাগুলো তো পাচ্ছেই না। পাশাপাশি প্রতিটা এলাকাতে এই পরিষেবা না পাওয়ার জন্য অর্ধেক কাজ হয়ে আছে, কোথাও কাজ বন্ধ হয়ে আছে। এই যে সলিউশনটা, এটা প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল বা আপনারাও তো বিরোধী দল, কিভাবে দেখছেন? তো সেক্ষেত্রে সেক্রেটারি আছে পঞ্চায়েতে, প্রত্যেকটা ক্ষেত্রে সেক্রেটারি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কেন পালাচ্ছে? আমি কি তাদেরকে তাড়িয়ে দিচ্ছি ঘর থেকে? বলতে পারবে কেউ? এই লেভেলের দুর্নীতি করেছে, তারা ভয় এলাকায় থাকতে পারছে না। আমি বলবো ফিরে আসুন, পরিষেবা দিন। আর যদি ফিরে আসতে ভয় লাগে, পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন করে অন্যকে সুযোগ দিন, পরিষেবা সাধারণ মানুষ পাক। 1 বছর আগে একটা আইন হয়েছিল, সেই আইনটা এখন লাগু করা হয়েছে। সিএ এবং অনুপ্রবেশকারীদের পুলিশকে অ্যারেস্ট করতে বললো এবং বিএসএফ এর হাতে তুলে দিতে বললো। সেটাকে নিয়ে অনেক মানুষ বিভ্রান্তের ভেতরে আছে যে যাদের ডিলেট হয়ে গেছে, মানে যাদের ভোটার লিস্টে ডিলেট হয়ে গেছে, তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হবে। এই নিয়ে দেখুন, আমি একটা কথা, আমি অনেকটা কথা বলেছেন, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি। সিএ নিয়ে আমার অলরেডি চ্যালেঞ্জ করা আছে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। কিন্তু সেই তারিখ ওই প্রসঙ্গ আমি সরিয়ে রাখছি। যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এই 27 লক্ষ, তারা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এই ক্ষেত্রে, এই রিলেটেড, যে তাদেরকে পুলিশ ধরবে। আপনার এখন ভোটার লিস্টের নাম থাকবে না থাকবে, এটা ভোটার লিস্টের নাম থাকা না থাকার সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। আপনার ভোটার কার্ড নাই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, আপনি তো ভারতীয়। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাকে আমাকে আতঙ্কে রাখতে পারলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা যাবে না। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকা গ্যাস দেবো, এই প্রশ্নটা কেউ করবে না। চাকরির কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দামের কথা বলেছিল, মুখ্যমন্ত্রীকে আর কেউ এই প্রশ্ন করবে না। ওই জন্য আতঙ্কে রাখবে, এমন কথা বলবে, ঠিক মধ্যিখানে বলে ছেড়ে দেবে, সাধারণ মানুষ এটা নিয়ে হই হই করবে। আরে আমার ভোটার ডিলিট হয়েছে অন্যায় ভাবে, আমার তো আরো কাগজ আছে। আচ্ছা, আপনারা যারা ভোট দিতে যান, ভোটার কার্ড ছাড়া আর মনে 11টা মনে ডকুমেন্টস আছে ভোট দেওয়া যায়, তাহলে কেন সেগুলো অ্যালাউ করেছিল? আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, আপনি আধার কার্ড দিয়ে ভোট দিতে পারেন, তাহলে আধার কার্ড আপনার কাজে লাগবে না? আপনার দলিল আছে আপনার কাছে। এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এসআইআর বাদ যাওয়া 27 লক্ষ মানুষের নিয়ে প্রতিবাদ আপনি একাই করেছিলেন এবং টিএমসি এর 80টা প্রার্থী থাকাও তারা চুপ হয়ে আছে। এটা আমি কিছু বললেই আবার কিছু সোশ্যাল মিডিয়া হই করছে। আমার অ্যাডমিনরা দেখাচ্ছিল, অনেকে রাগ হচ্ছে, বলছে এখনো কেন তৃণমূলের বিরুদ্ধে বলছে। আরে তৃণমূলের সব থেকে বড় অপরাধ তৃণমূল করেছে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসা। আজকে বিজেপি সরকার তৈরি হতো না, এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। তৃণমূল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসছে, আজ সব থেকে বড় অপরাধ। 80টার কিচ্ছু দাম নেই, 80 আর 0 সমান, কারণ দুর্নীতি করে দলটা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, ভয়ে মুখ খুলতে পারছে না। গতকালকে দেখছিলাম শিয়ালদাতে কোনো একটা কারণে এই একটা প্রোটেস্ট করছে, হকারদেরকে নিয়ে প্রোটেস্ট করছে, পজিটিভ, আমার কাছে নেগেটিভ না পজিটিভ। সেখানে দেখলাম 3 জন মাত্র এমএলএ, যে দলে 80টা এমএলএ 3 জন এমএলএ। শুধু তাই নয়, আর কর্মী সমর্থক মিলিয়ে 20টা থেকে 21টা হবে না। মানে বুঝতে পারছেন দলটা কি লেভেলে পৌঁছেছে। আমি বলেছিলাম 6 মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ মাদার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেখবেন পুরাতন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। আজ সেই জায়গায় যাচ্ছে। আজকে দেখছিলাম বিরোধী দলনেতাকে মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আমাকে 5 বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁদা কাটা করার ছেলে না, আমি মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। নওশাদ সিদ্দিক আমাকে দেয়নি। আমি কারো মিডিয়ার সামনে কান্নাকাটা করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে যে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম, আমি কাজ মিটিয়ে নিচ্ছি 5 বছর ধরে। বিধানসভাতে একটু আমি মানে আমার যতটা সামর্থ্য আছে সেখানে আমি আটকাইনি কিছু, মানে আমি চালিয়ে গেছি, আমার রুম দেয়নি বলে। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার,
তাদেরকে যে রুম দেয়নি এরমই প্রতিবাদ করছি, দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ বাপ কেউ ছাড়ে না। নওশাদের সাথে কি করেছিল বিগত সরকার, আজকে তারাই বসছে। কিন্তু সেখানে থেকে 80 জনের মধ্যে কজন ছিল? 10 থেকে মনে হয় 12 জন। এই দলটা আর মনে হয় 6, মানে বিজেপি যতদিন চাইবে, এখনো বলছে আবার বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক অতদিনই থাকবে। আর বিজেপি এই দিন বলবে যে না আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনই উঠে যাবে দলটা। পশ্চিমবাংলা থেকে টিএমসি মুছে ফেলার পিছনে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের হাত, কি বলবেন? দেখুন আমার এইটা নিয়ে আমার সাথে একটা আপনারা করুন, লাইভ করবেন, একটা দিন করুন, আপনারা চ্যানেল মিলে সাধারণ মানুষকে বার্তা দেবেন, একদিন লাইভ হবে, লাইভ আলোচনা হবে। সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ অ্যাকচুয়াল নয়, যারা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী বলে, যাদের এখন মাল আসা বন্ধ হয়ে গেছে, তারা খুব এটা নিয়ে খুব মিসগাইড করছে। আমি আমার উত্তর দেব, আমি হুমায়ুন কবিরের উত্তর দিতে পারবো না, আমি অন্য কারো উত্তর দিতে পারবো না। আমি লাইভে বসবো, কোশ্চেন করবে, যুক্তি দিয়ে তার কথাটাকে আমি কাটবো। আর তারও কোশ্চেনের পিছনে যদি কোনো যুক্তি থাকে আমি যদি ভুল হয়ে যাই, আমি ভুল স্বীকার করবো। আরে ভাই, আমি 30টা জায়গায় প্রার্থী দিয়েছিলাম, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমার একটা কথা সাম্প্রদায়িক আছে যে অন্য ধর্মের মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে আইএসএফকে ভোট দেওয়া তো দূরের কথা, তৃণমূলকে তো ভোট দেওয়া দূরের কথা, বিজেপিকে ভোট দেবে, এই ধরনের কেউ আমাকে একটা শব্দ বলতে পারবে? তো কিসের জন্য বলুন? আমি আমার ভাঙনের কথা বলি। গতবারের থেকে 20,000 ভোট আমি বেশি পেয়েছি। গত 2021 সালে আমি আমার নন মুসলিম ভাই তথা হিন্দু ভাইদের খুব একটা ভোট পাইনি ভাঙর থেকে। এবারে আমার ভোট বেড়েছে, তাদের প্রচুর ভোট পেয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে বারবার কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিতে হবে। আপনার খেয়াল আছে 21-এর পরে বা বেশ কয়েকটা নির্বাচনের পরে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে অনেকে খিল্লি করেছিল, লক্ষ্মীর ভান্ডারের কাছে হেরে গেলাম। আমি নওশাদ সিদ্দিকী তখন প্রতিবাদ করেছিলাম, ভুল হচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডার নাই সেটাকে নিয়ে আপনারা খিল্লি করবেন না, কারণ আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারিনি, মানুষের রাইট আমার কাছে আসেনি, অধিকার আমাকে দেয়নি, তো মিটে গেল। তার জন্য কার দোষ চাপাতে হবে কেন? তো এইটা হচ্ছে তৃণমূল পন্থীরা দোষ, সরকারটা তো বিজেপির হাতে তুলে দিয়েছে, তৃণমূলই বিজেপির হাতে তুলে দেওয়ার পরে দোষ তো নওশাদের ঘাড়ে চাপ। সহজ আছে, ওটা নরম জায়গা, ওটাকে টেপো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আগামী পঞ্চায়েত ইলেকশন আছে বা পৌরসভা ইলেকশন, এমনকি 29-এ এমপি ইলেকশন, সেখানে দল ভীষণভাবে ফিরে আসবে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ভীষণভাবে কিভাবে ফিরে আসতে হবে দেখতে পাচ্ছি তো। প্রার্থী খুঁজে পাবে নাকি দুষ্কর আছে, এটাকে বলে রাখলাম। ধন্যবাদ।